পরের দিন বাড়ি থেকে বের হতেই দেখি দুজন পুলিশ আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই ওরা অন্যদিকে তাকালো। কী সমস্যা এদের? এরা কেন আমাকে ফলো করছে? কালকে সেই পুলিশের সাথে আরেকজনও এসেছে। আমি ভার্সিটির দিকে চলে আসি, পুলিশগুলো আমার পিছু পিছু আসতে থাকে। কেমন যেন একটু ভয় ভয়ও করছে, না জানি আবার কি করে বসে। ভার্সিটিতে আসতেই ধ্রুব, জিশান আর রাফিন এসে হাজির। তুই কিন্তু পারলি না নিজুমকে পটাতে। তাকে ভালোবেসে ফেলেছি আমি। কিন্তু সে তো তোকে ভালোবাসে না। বাসবে। নিজুমকে খোঁজার চেষ্টা করলাম, বান্ধবীদের সাথে বসে বসে গল্প করছে। আমি যেতেই বান্ধবীগুলো চলে গেল। নিজুম একা বসে আছে। আমি ওর পাশে গিয়ে বসলাম, ওর দিকে তাকিয়ে আছি, কোনো কথা বলছি না। নিজুম আমার দিকে ভ্রুকুসকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আজকে কথা বলছেন না যে? ভাবছি কি? কখন ভালোবাসবে তুমি। ভালোবেসে কি হবে? সর্বনাশ হবে। কার? তোমার বাপের অনেক টাকা যৌতুক নেব তো, তাই। এই, জানতো সামনে থেকে। দুজনে হাসছি। হঠাৎ খেয়াল করলাম কয়েকটি গাড়ি বেশ স্পিডেই আমার দিকে এগিয়ে আসছে। দুইটা বাইকের পিছনে দুটো জিপ গাড়ি, প্রতিটা বাইকে দুজন, আর গাড়িতে মোট 4জন করে বসে আছে। 12জন ছেলে আমাদের সামনে এসে গাড়ি থেকে নামে। ছেলেগুলোকে চিনি না, কপালে রুমাল বাঁধা, লাল নীল সানগ্লাস, প্রায় সবার হাতেই হকস্টিক। আমার সামনে এসে মোটা করে একটা ফর্সা ছেলে দাঁড়াই। নিঝুম বসা থেকে উঠে দাঁড়াই, আমিও দাঁড়ালাম। বন্ধুরা সবাই দৌড়ে আমার পিছনে এসে দাঁড়ালো। কি ধরনের অভদ্রতা! কোনো কথা ছাড়াই সামনে সেভাবে দাঁড়িয়েছেন, অভদ্র কোথাকার। নিঝুমের কথা শুনে ছেলেটি মুচকি হাসলো। ছেলেগুলোকে আগে কোনো দিন দেখিনি, চিনিও না। ইশারা করলো পেছনে দাঁড়িয়ে থাকা আরও একটি ছেলেকে। ইশারা পেয়ে পেছনে থাকা ছেলেটা এগিয়ে এসে নিঝুমের হাত ধরে টেনে নিয়ে যায়। নিঝুম ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে দাঁড়াই। কিছু বলতে যাবে তার আগে মোটা করে ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে বলে, নিলয়। হুম। ওই জাহেদ। নামটা বলার সাথে সাথেই সব ছেলেগুলো হস্টিক দিয়ে চরমভাবে পেটাতে লাগলো আমাদের। কোনো প্রকার কিছু বলার সুযোগ না দিয়ে বেধড়কভাবে পেটাতে থাকে। কতক্ষণ এভাবে মার খেয়েছি ঠিক মনে নেই। কেবল চোখ বন্ধ করার আগে খেয়াল করি ভার্সিটির অনেক ছেলে মেয়ে গোল হয়ে এসে আমাদের পেটানো দেখছে। স্পষ্ট খেয়াল করেছি সবার মুখে আনন্দের হাসি। হয়তো সবাই মনে মনে বলেছে, ঠিক হয়েছে, এমন বকাটে ছেলেগুলোর এভাবেই পেটানো দরকার। নিঝুমের দিকে তাকাই, সে চিৎকার করে কাঁদছে আর বলছে, ওকে আপনারা কেন মারছেন? কি করেছে ও? এরপর আর কিছু মনে নেই। শেষ যখন জ্ঞান হারাবো তখন আমার সামনে যে ছেলেটা ছিল মোটা গোছের, ও ওর হাতে স্টিক দিয়ে জোরে কপালে বাড়ি দেয়। চোখ খুলে তাকালাম, কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব করলাম রুমটাতে। একবার মনে হলো আমি হয়তো বাড়িতে আছি, কিন্তু না, হসপিটালের বেডেই শুয়ে আছি। কিন্তু ঠান্ডা কেন লাগছে? তবে কি আমি ভিআইপি কেবিনে আছি? না, এটা কিভাবে সম্ভব? আমাকে কি আবার ভিআইপি কেবিনে নিয়ে আসবে? বড় কথা, আমাকেই বা হসপিটালে নিয়ে আসছে কে? কোনো রকমের শোয়া থেকে ওঠার চেষ্টা করলাম, তখনই এক নার্স ছুটে এসে বকা দেওয়ার ভঙ্গিতে বলল, এই কি করছেন? টানা সারা 3 দিন পর জ্ঞান ফিরেছে, এখনো ঠিক মতন সুস্থ হয়নি। উঠবেন না, শুয়ে থাকুন। আমি অবাক হলাম। এরকম কেয়ারের মানে কি? এসি রুম, বেডটাও বেশ আরামের। বালিশটা কোনো রকমে সোজা করে হালকা হেলান দিলাম। চোখ আটকে যাই ডান পাশে চেয়ারের দিকে। একজন মধ্যবয়স্ক লোক সাদা পাঞ্জাবি পরে বসে আছে। দরজার কাছে আরও 4জন দাঁড়িয়ে। ওদের মধ্যে দুজনকে আমি বেশ ভালো মতোই চিনি। গত 4 দিন আগে ওই দুটো লোককেই তো আমাকে ফলো করতে দেখেছিলাম। মানে এরা 4জনই পুলিশ, কিন্তু ইনিকে আমার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। কোনো রকমে ওনার থেকে কয়েক দিকে তাকালাম। উনি বসা থেকে উঠে আসলেন, কোনো কথা না বলে আমার কপালে হাত রাখলেন। হাত আর বুক হাত দিয়ে ভালো মতো চেক করলেন। নার্সের দিকে তাকিয়ে আদেশ স্বরূপ বললেন, ডক্টরকে রাখুন, চেক করতে বলুন ছেলেটা ঠিক এখন কেমন আছে। আমি অবাক হলাম। লোকটা কি পাগল নাকি? এরকম করে জীবনে কোনোদিন কেয়ারই পেলাম না। পাবো কি করে? ছেঁচড়া বা বোকাটেরা তো এরকমই হয়, কিন্তু উনি এমন করে কেন কেয়ার নিচ্ছে? মনে তো পড়ে না আমি কারো উপকার করেছি। তাহলে সব কিছু এমন হচ্ছে কেন? লোকটা আবারও চেয়ারে গিয়ে বসলো। কয়েক মিনিট পর 3জন ডাক্তার এসে হাজির। বাপরে, ডাক্তার দেখে পাওয়া যায় না।
অথচ লোকটার কথাতে 3জন ডাক্তার এসে হাজির। কি হচ্ছে এগুলো? ডাক্তার 3জনই আমাকে বেশ কিছু সময় ধরে ভালো মতো চেক করলো। তারপর লোকটার দিকে তাকিয়ে হাসি হাসি মুখে বলে, সে এখন ঠিক আছে, রক্ত বের হওয়ার কারণে দুর্বল হয়ে গেছে শরীর। ডাক্তার চলে যায়। আমি কেবল ওনাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। সেই পুলিশগুলো আর বয়স্ক লোকটা তখন রুমের মধ্যে স্থির হয়ে আছে। লোকটা আমার কাছে এসে শাসন করে বলতে থাকে, বুঝলাম না, তোমার মতো এরকম একটা ছেলেকে আমার মেয়ে কি করে ভালোবাসলো? এতদিন সব ছেলেদের পিটিয়েছি আমি, কিন্তু তোমাকে পিটাতে পারিনি। তার আগে কারা এসে পিটিয়ে গেল, আর তারপর যে কি কাণ্ড ঘটিয়েছো আমার মেয়ে, ভাবতেই পারছি না তোমাকে এত ভালোবাসবে। ওর জন্যই আজ 3 দিন ধরে হসপিটাল পড়ে আছে। কারা ছিল ছেলেগুলো? অবাক হলাম। লোকটা তাহলে নিঝুমের বাবা? কিন্তু উনি আমাকে মারেনি, তাহলে কে মেরেছে? আমার বন্ধুরা কোথায়? এভাবে আমাকে মারা অন্তত এলাকার কোনো ছেলের কাজ হবে না, কিন্তু কে মেরেছে? আর নিঝুম আমাকে কবে ভালোবাসলো? কথাগুলো ভাবতে ভাবতেই দেখি এক এক করে বন্ধুরা রুমে প্রবেশ করেছে। আচ্ছা তাহলে রেস্ট নাও, আমি গেলাম। আর আমার অফিসে আসবে, কথা আছে। নিঝুমের বাবা চলে গেল। ধ্রুব, জিশান আর রাফিনের হাতে পায়ে ব্যান্ডেজ ভালো মতোই করা হয়েছে। ধ্রুব এসে পাশে বসে বলল, ছেলেগুলো কারা জানিস? না। তোর নিজুমের উর্তি হাজবেন্ডের ভাড়া করা ছেলেরা। মানে রাহাতের কথাতে ওরা আমাদের পিটিয়েছে? আচ্ছা বাদ দে নিলয়, আগে রেস্ট কর। সবাই যখন আমাদের মেরে চলে যাচ্ছিল, নিঝুম এসে আমাদের হাসপাতালে নিয়ে যায়। আমি চেতনাতেই ছিলাম। কয়েকবার ফোন করতে 2টো গাড়ি চলে আসে আর সোজা হাসপাতালে নিয়ে আসে আমাদের। নিঝুম কিন্তু তোর মাথা ওনার কোলে নিয়ে সারা রাস্তা তোর নাম ধরে কেঁদেছিল আর বলছিল, তোমার কিছু হবে না নিলয়। কিন্তু আফসোস তোকে এসি কেবিনে আর আমরা চেয়াগোজ কেবিনে থাকলাম। শালা কি কপাল তো, ভালোবাসা পাওয়ার জন্য এত কিছু করলি, সে বলল না, আর মার খেয়েই এটা পেয়ে গেলি। যাকে এখন এই বকাটে লাইফটা থেকে বের হ, নে রেস্ট নে। ওরা সবাই চলে গেল। আমি দরজার দিকে তাকিয়ে আছি। ওদের বলা শেষ কথাটা বারবার যেন কানে বাজতে লাগলো আমার। আমি কি সত্যি বকাটে? বকাটেই। টিজার মাস্তানিও করি, কিন্তু কেন? অবশ্যই বকাটে আমি। ক্লাস 10-এ থাকতে একসময় একটা মেয়ের ওড়না টেনে ধরছিলাম এই বকাটে স্বভাবের জন্য। সবার সামনে চর মেরেছিল আমাকে, আর অনেক গালিও শুনতে হয়। তাহলে আমি সত্যিই বকাটে? এরকমটা তো আমি ছিলাম না। তাহলে কেন আজ আমি এমন? চোখ বেয়ে পানি বের হয়ে আসতে লাগলো। তখনই দরজায় কারো আসার শব্দ শুনতে পেলাম। তাড়াতাড়ি চোখ মুছে সেদিকে তাকালাম আমি। নিঝুম এসেছে। মেয়েটার চোখের দিকে তাকালাম। চোখ দুটো ফুলো ফুলো মানে হচ্ছে, কিন্তু কেন? শুনেছি মানুষ চুপচাপ কাউকে না জানিয়ে কাঁদলে এমন চোখ ফুলে যায়। তবে কি সে কেঁদেছে? কেন? আমার মতো খারাপ ছেলের জন্য সে কেন কাঁদবে? কেমন আছেন? ভালো। আমার আবার কি হবে? আমার কিছু করতে পারবে না। তবে তোমার কথা সত্যি হলো, হসপিটালে বসেই আছি, কিন্তু ভালোবাসা কমেনি। ওই চুপ, সাহসী না? কিছুই হবে না তাই না? খুব তো দেখলাম সবার সামনে কতগুলো মায়ের খেতে। যদি আমি না থাকতাম তাহলে তো ওখানেই পড়ে থাকতেন, কেউ তো দেখতো না। কেউ তো দেখতো না। কথাটা সত্য। আমাকে দেখার কেউ নেই। সত্যি নিঝুম না থাকলে হয়তো ওখানেই পড়ে থাকতে হতো। ফাজিল বগাটে ছেলেটা আজ কেন জানি না চুপচাপ হয়ে গেছি। নিঝুমের শাসন মিশ্রিত কথাগুলো শুনতে শুনতে অনেক বেশি ভালো লেগেছে। এরকমটা কখনো হয়নি। এত মেয়েদের জ্বালিয়েছি, মেয়ের বাবা অভিযোগ করলে আরও বেশি করে জ্বালিয়েছি, অথচ নিঝুমকে জ্বালাতে গিয়ে ভালোবেসে ফেলেছি। বুঝতে পারিনি। খুব করে চাইতাম কেউ আমাকে ঠিক করে দিক, শাসন করুক, ভালোবাসুক, বকার ছলে তার ভালোবাসাগুলো প্রকাশ করুক, আমাকে শুধরে দিক, কিন্তু কোনোদিন পাইনি কাউকে। তবে আজ মনে হচ্ছে পেয়েছি। নিঝুমের দিকে তাকালাম, রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে। নিঝুম রাগলে ও নাকের ডগা লাল হয়ে যায়। সেদিন জানতে চেয়েও পারিনি কেন তার এমন লাল হয়। আজকেই জানবো। না থাক, কিছু সৌন্দর্যের রহস্য জানতে নেই। এই ছেলে চুপ কেন? বিশ্বাস করুন, আমার আব্বু আপনাকে মারিনি। জানি। আপনি জানেন? নিঝুম আমার পাশে এসে বসে, আমি ওর হাত ধরলাম। মেয়েটা কিছুই বলছে না। আমি হাত ছেড়ে দিলাম। কেন জানি না ওর সেই রাগের প্রতিছবিটা দেখার ইচ্ছে হলো। সে আমার হাত ধরেছে। আমি অবাক চোখে দেখালাম। এই যে আপনাকে কিন্তু 8:30টার সময় দেখেছি আমি।
কিভাবে? ওই যে সিসি ক্যামেরা, এটা আমার আব্বুর হসপিটাল। আব্বু কিন্তু এখন দেখছে আমরা কি করছি। কি? ভয়ে হাত ছাড়িয়ে নিলাম। নিজুম হেসে ওঠে। আমি ওর হাসির দিকে তাকিয়ে থাকি কিছু সময়। সে হাসতে হাসতে বলে, সাহসী ছেলেটা এত ভীত, জানতাম না তো। আমি আবার হাত ধরলাম। সে আমার দিকে চুপ করে তাকিয়ে আছে। তারপর নিজুমের বাবা আজাদ সাহেবের অফিসে বসে আছি। এসি রুম, চারপাশে কাছে ঘেরা। উনি আমার দিকে গম্ভীর চোখে তাকিয়ে আছে। আমি ওনার সামনে চেয়ারে বসে আছি। এত গম্ভীর চোখে তাকানোর কি আছে বুঝলাম না। এমন করে চাহিনির মানেও বুঝতে পারছি না। সকাল সকাল ভার্সিটির সামনে এসে পুলিশ পাঠিয়েছে এমনভাবে তুলে কেন আনলেন সেটাও বুঝতে পারছি না। বেশ কয়েকদিন পর সুস্থ হয়ে ঘোরার জন্য ভার্সিটি যাচ্ছিলাম। গেটের কাছে আসতেই সেদিনের ওই পুলিশ এসে আমার সামনে দাঁড়াই। অবাক হয়ে তাকিয়ে কিছু বলবো তার আগে তিনি বলে ওঠে, স্যার তোমাকে ডেকেছে। স্যার? কোন স্যার? আমি কিছু করিনি, জেলে যাব কেন? আরে নিজুম ম্যামের বাবা আজাদ স্যার। কেন? জানি না, তোমাকে যেতে বলেছে। ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার আসতে হয়। আর এসেছি অনেকক্ষণ হলো, কিন্তু তিনি কোনো কথাই বলেনি। তবে তিনি আমার জন্য ঠিকই চা, কফি, বিস্কুটের অর্ডার করে সামনের টেবিলে সাজিয়ে ফেলেছে। জড়তা আর অজানা এক ভয়ের কারণে ঠিকমতো খেতেও পারছিলাম না। কোনো রকমে একটা বিস্কুট চায়ের সাথে ডুবিয়ে গালে দিই। উনি আরও গম্ভীর হয়ে আমার দিকে তাকান। আমার অভ্যাস চায়ের সাথে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খেতে। হয়তো এটার কারণেই এরকম চাহিনি। নিজুমের বাবা কেসে উঠে বলে, নিঝুম তোমাকে কেন ভালোবাসে? ওনার এমন প্রশ্ন শুনে আহাম্মক ছাড়া কিছুই বলতে ইচ্ছা করছে না তাকে। আরে বাবা, ভালোবাসে কেন সেটা কি করে বলবো? আমি পাল্টা প্রশ্ন করলাম, আপনি কেন নিজুমের বাকে ভালোবাসতেন? আজাদ সাহেব এবার শান্ত দৃষ্টিতে তাকালো আমার দিকে। ওনার চোখের ভাষা এখন পাল্টে যাচ্ছে। আগের মতো গুরুগম্ভীর দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে না। দেখো, তুমি নিশ্চয়ই জানো রাহাত নামের ছেলের সাথে আমি ওর বিয়ে ঠিক করেছি। বিয়ে তো ওর সাথে হবে না। কেন? আপনার মেয়ে আমাকে ভালোবাসে তাই। কেন ভালোবাসো? আপনি কেন নিজুমের মাকে ভালোবাসেন? উনি আবার চুপ হয়ে গেলেন। বিরক্ত নিয়ে আমার দিকে তাকালো। রাগে রাগে দৃষ্টি দিয়ে আমার দিকে তাকানোর চেষ্টা করলো। আমি মনে মনে হাসলাম। দেখো, তোমার সাথে আমি কেন এত কথা বলছি বুঝতে পারছি না। অন্য সব ছেলেদের 2 মিনিট খবর করে ছেড়েছি, পরের দিন এলাকা ছাড়া করেছি। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার মেয়ের সাথে কিভাবে কথা বললে? আমার সাহসের কি আছে? আপনি ভয় পাচ্ছেন আমাকে মারতে? কিসের ভয়? নিজুমের ভয়। উনি চুপ থাকলেন। মনে মনে আমাকে হয়তো কয়েকটি কথা শোনাচ্ছে। আমি মুচকি হাসলাম। উনি বললেন, আচ্ছা, সে তোমার চর মারেনি? হুম। কি মেরেছে? তাহলে কেন তুমি ওর পিছনে পড়েছিলে? এই অবধি যতগুলো ছেলেকে পিটিয়েছে ওরা উল্টা বলেছে আপনার থেকে আপনার মেয়ের চর বেশি চোর হয়। আমি তো মনে করি ওর চোরের কারণে ছেলেগুলো ওর সামনে চায় না। ও তো অনেক রাগী। জানি। জানো? কি জানো? ও রাগের জন্য আমি ওকে ছাড়া থাকতে হয়। বুঝতেছি না ও কেন তোমার মতো হাদা মার্কা ছেলেকে ভালোবাসে। বকাটে জীবনযাপন, নিজের খেয়ালই করার সময় থাকে না। মা বাবার তো ঠিকই নেই। এমন কেন তুমি? আপনার আর আমার মাঝে তফাৎ কি জানেন? আপনি ওর রাগের কারণে দূরে থাকেন, আর আমি ওর রাগের জন্যই ভালোবাসি, কাছে থাকার চেষ্টা করি। তবে কিছুই বললাম না। কি বলবো আপাতত ভেবেও পাচ্ছি না। মা বাবার কথাটা শুনে বুকটা যেন ধক করে উঠল। আমি মুচকি হাসলাম। উনি আমার হাসির দিকে তাকিয়ে আছেন। আদরের মেয়ে। কোনো বাবা চাইবে না কোনো বকাটে ছেলের সাথে তার মেয়ে জড়িয়ে যাক। রাহাতের সাথে ওর কয়েক মাস পর বিয়ে দেওয়ার প্ল্যান আছে। রাহাত এডুকেটেড, নিজস্ব বিজনেস আছে। নিজুম সুখী থাকবে। নিঝুম তো তাকে ভালোবাসে না। সে তো তোমাকে ভালোবাসে। আর নিজুম যা বলবে আমিও সেটাই করব। রাহাতকে এখন কি বলবো বুঝতে পারছি না। নিজুমের জন্যই তোমার আশেপাশে আমার থাকা। প্রচণ্ড ভালোবাসি তাকে। ওর মা চলে যাওয়ায় পর ওর প্রতি ভালোবাসাটা বেড়ে যায়। আমি বুঝেছিলাম যে ভালোবাসার ফলে শাসন অনেকটাই বেড়েছে, কিন্তু কি করব, ভয় পেতাম যদি মেয়েটা হারিয়ে যায়। চেয়েছি সে ভালো থাকুক সবসময়। রাহাত আমার চোখে ভালো একটা ছেলে। এই কারণে ধারণা করেছিলাম যে সে রাহাতকে ভালোবাসবে, তার সাথে থাকবে। কিন্তু কি হলো, তোমার মতো বকাটে একটা ছেলেকে হুট করে ভালোবেসে ফেললো। কিন্তু বুঝতে পারছি না, রাগী, ভয়ঙ্কর রাগী একটা মেয়ে যে কিনা কোনো ছেলেকেই, এমনকি রাহাতকেও পাতা দিল না, সে তোমাকে ভালোবাসলো কি করে? যাও সামনে থেকে। অ্যান্সার না দিতে যতদিন পারবা না ততদিন আমার মেয়ের সাথে প্রেম বন্ধ।
কেন সে তোমাকে ভালোবাসে? বকাটে হয়েও কি মেয়ে পটানো যায়? কি করলাম বিয়ের আগে? বকাটে হলে ভালো হতো। ওই যাও সামনে থেকে। এই লোকটা শিওর পাগল, লোকটার মাথায় সমস্যা আছে। হুটহাট কী সব বলছে ইনি, বুঝতে পারছি না। ওনার মেয়ের সাথে প্রেম করতে উৎসাহ দিলেন নাকি ভয় দেখালেন? লোকটার মেন্টালি কোনো প্রবলেম আছে। অফিস থেকে বের হয়ে সোজা ভার্সিটি চলে আসলাম। নিজুমকে খুঁজছি আমি, দেখি নিজুম একটা ছেলের সাথে বসে আছে। হাই হাই, এ আমি আবার কার সাথে বসে আছে? দৌড়ে সামনে যাই, বেটা রাহাতের সাথে বসে আছে ও। তুমি এখানে? তোমাকে অনেক খুঁজেছি। কথাটা বলি রাহাতের দিকে তাকালাম, ও আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। আমি রাহাতের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। শুভকামনা থাকবে তোমাদের জন্য। রাহাতের কথা শুনে অবাক হলাম। ও বসে থেকে উঠে আমার কাঁধে কয়েকবার হাত রাখলো। মৃদু চড়ের বিনিময়ে সে আমাকে উৎসাহ দিল। আমি আর চোখে তাকালাম। রাহাত আমার কানে মুখ এনে বিড়বিড় করে বলে, তোকে সেদিন মেরে ফেলাটাই ভালো ছিল। নিজমকে তো আমি নিয়ে নেবই। নিজম, তোমার জন্য শুভকামনা থাকবে। নিজুমের দিকে তাকিয়ে মুচকি হেসে শেষের কথাটা বলে চলে গেল। আমি নিজুমের পাশে বসলাম। পকেট থেকে ফোন বের করে ধ্রুবকে মেসেজ দিলাম, রাহাতকে দেখে রাখ, কেন জানি না মনে হচ্ছে কিছু হবে খুব তাড়াতাড়ি। আব্বু কি বললো? তুমি জানো আমি তোমার বাবার অফিসে গিয়েছিলাম? হুম, জানি। নিঝুম, হুম, আমাকে ভালোবাসো? বুঝে নাও। শুনতে চাই। বলবো কেন? আমি বকাটে একটা ছেলে, অনেক খারাপ। ছেড়ে দিব। হুম, কেন? তুমি বকাটে? পরে বলবো। শোনো, হুম, শুধু আমাকেই ভালোবাসবে, হুম, সবসময় আমাকে বোঝার চেষ্টা করবে, হুম, ভুল করলে শুধরে দিবে, মাঝে মাঝে দুষ্টুমি করবে, ঝগড়া করবে, হুম। একটু আধটু শাসন করবে। আর? তোমাকে ইচ্ছে করেই রাগিয়ে দেব। আচ্ছা। কখনো নিজের ইচ্ছে করে অভিমান করব, তারপর তুমি আমাকে জড়িয়ে ধরে অভিমানটা ভাঙাবে। আচ্ছা। আমার প্রতি অফুরন্ত বিশ্বাস ও শ্রদ্ধা রাখবে। মাথা ব্যথা করলে টিপে দিবে, বিয়ের পর মশাটি টাঙিয়ে দিবে। কিন্তু নিজুম হাসতে লাগলো। হাসি থামিয়ে চুপচাপ বসে রইল ও। আমি চুপ হয়ে গেলাম, নিজেই নিজের উপর অবাক হচ্ছি। বকাটে ছেলেটা কেমন যেন হয়ে গেছে। আচ্ছা, ও তো জানেই না আমার সব কিছু। আমি কিন্তু মাস্তানি করে বেড়াই, কিন্তু মাস্তানিটা সবার সামনে প্রকাশ করি না। যদি নিজুম জানে আমি এমন, তাহলে ও আমায় ছেড়ে যাবে। তখন ছেড়ে গেলে আটকাবো না। সত্য জানার পর যে কাছে থাকবে সেই সত্যিকারের ভালোবাসা। অনেকবার চেয়েছি এরকম বকাটে মাস্তানি জীবন থেকে নিজেকে বের করতে, পারিনি। কেন পারিনি তার উত্তর আমার জানা নেই। হয়তো শাসন, না হয় বারণের অভাবে। কি করবে শাসন বারণ? কেউ তো নেই আমার। আর কিছু আছে আপনার? আপাতত নেই। রাহাতকে তোমার পছন্দ? না, ছেলেটা ম্যাচিওর, তবে আমার পছন্দ না। কেন? জানি না। পছন্দ করার কারণ থাকে, অপছন্দের কি তবে কারণ নেই? হুম, থাকে। সবাইকে তো আর পছন্দ বা ভালোবাসা যায় না। বাবা মাকে অনেক ভালোবাসে। যেদিন তুমি মার খেয়ে মাটিতে পড়েছিলে, প্রথমেই বাবাকে ফোন করি। আমার কথাগুলো শুনে তিনি অবাক হয়। কেন আমি তোমার জন্য কেঁদেছি? তিনি বারবার প্রশ্ন করেছিল কেন কেঁদেছিলাম। তার উত্তর আমিও সেদিন অনেক খুঁজেছি। নিজেই অজান্তে এই বকাটে ছেলেটাকে ভালোবেসে ফেলেছি আমি। এসব করবেন আর, সবসময় ভালো ছেলে হয়ে থাকবে, বুঝেছো? আচ্ছা। দুজনে হাত ধরে চলে আসি ভার্সিটি থেকে। সবাই আমাদের দিকে অবাক চোখে তাকাচ্ছে। রিহান ভাই আমাদের সামনে এসে দাঁড়ায়, আমার দিকে বোকার মতো তাকিয়ে থাকে। ওনার দৃষ্টিতে রাগ আর ক্ষোভের পরিমাণ টের পেয়েছিলাম। বাড়িতে শুয়ে আছি বলতে অঘরে ঘুমাচ্ছি। হঠাৎ ফোনটা বেজে ওঠে আমার। অচেনা একটি নাম্বার, কেটে দিলাম। দেখি আরও অনেকগুলো মিসড কল উঠে আছে। বন্ধু ধ্রুবের মিসড কলের পরিমাণ বেশি। আবারও সেই অচেনা নাম্বার থেকে কল আসে, রিসিভ করলাম। ওপাশ থেকে হামা করে কান্নার শব্দ শুনতে পাচ্ছি আমি। কিছুটা ঘাবড়ে যাই। অপরিচিত নাম্বার, তার উপর কোন লোক এভাবে কাঁদছে। কোনো কথা না বলে বুঝলাম না কি হয়েছে। আমি হ্যালো বলতেই ওপাশ থেকে বলতে থাকে, নিলয়, নিজুমকে ওরা তুলে নিয়ে গেছে। আমার মেয়েটাকে বাঁচাও। আমি অনেক চেষ্টা করতেও পারলাম না। সব দিকে খোঁজ করেছি, পুলিশও লাগিয়েছি, কিন্তু কোনো খোঁজ পাচ্ছি না। রাহাতের লোকেরা এসে নিজুমকে ওর ম্যাচ থেকে তুলে নিয়ে যায়। প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও।
ফোন কেটে দিলাম। মাথাটা যেন হঠাৎ কাজ করা বন্ধ করে দিল। নিঝুমের নামটা শুনতেই বুকটা যেন কয়েকবার জোরে কেঁপে ওঠে। ধ্রুবকে কল দিলাম। রিসিভ করতেই ওপাশ থেকে বলল, কি করছিস? তোকে কখন থেকে কল করছি? নিঝুম? নিজুম রাহাতের কাছে, ওকে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে, জলদি আয়। মোড়ের মাথায় বসে যখন আড্ডা দিচ্ছিলাম তখন সেদিনের সেই ছেলেগুলো বাইক আর জিপ নিয়ে নিজুমের ম্যাচের দিকে যাচ্ছিল। সন্দেহ হওয়াতে আমরাও পিছু নেই। নিজুমকে ওরা তুলে নিয়ে যায়। তোরা কি করছিলি? ওদের কাছে অস্ত্র ছিল, আর বুঝতেই পারছিস উত্তেজনায় সব গুলিয়ে গেছে। তোকে যে জিসানকে ডাকতে পাঠাবো তা মাথা থেকে বের হয়ে যায়। তোকে কল দিচ্ছি আর তুই রিসিভই করিস নাই। আঙ্কেল মানে নিজুমের বাবা আমাদের সবার নাম্বারে কল করে খবর দিয়ে নিয়েছে, শুধু তোকে জানাতে পারছিলাম না। তুই চলে আয়, শহর ছেলে বহু দূর যাওয়ার প্ল্যান আছে ওদের। ভাগ্যিস রিফাতের বাইকটা ছিল, না হলে কি যে হতো। ফোন কেটে দিলাম। গায়ের লোমগুলো যেন দাঁড়িয়ে গেছে আমার। বসে থেকে উঠে দাঁড়ালাম। ঘরের লাইট জ্বালিয়ে বিছানায় এসে বসলাম। বিছানায় বসে আলনাতে চুপ দিলাম। কেমন যেন গাটা কেঁপে উঠল। পুরনো সেই কাপড় যেটা পরে রাতের আধারে মাস্তানি করে বেরিয়েছি, সেগুলো এখন স্মৃতি। বেশ কয়েক বছর পোশাকটা পরা হয়নি। ওর নাম দিয়েছিলাম মাস্তানি পোশাক। ওটা বললে আমার মধ্যে জানুয়ারি রূপ মানুষটা নড়া দিয়ে ওঠে। তখন রক্তের নেশা আমার চেপে বসে। বাবার কথাগুলো খুব মনে পড়ে আমার। পোশাকটা আজকে খুব দরকার। লম্বা কালো পোশাক। ধ্রুব মজা করে বলতো আন্ডারটেকার পোশাক। ধীর পায়ে এগিয়ে যাই। পোশাকটা হাতে নিতেই নিঝুমের রাগী হাসি মিশ্রিত মায়াবী মুখটা চোখের সামনে ভেসে ওঠে। আর দেরি করিনি, গায়ে পরে নিলাম। তারপর পরিচিত কালো পোশাক আর সেই বাইকটা বের করলাম। কেমন যেন মনে হচ্ছে নিলয়টা যেন সেই আগের মতো নেই। বাইকটা স্টার্ট দিলাম। পুরনো কিছু নিয়ে এখন ভাবার সময় নেই। ভাবনাতে এখন কেবল নিঝুমই আছে। জোরে বাইক চালাচ্ছি। কিছু সময় পর দুর্বোধ দেওয়া ঠিকানায় চলে আসি। গাড়ির দরজার সাথে হ্যান্ডক্যাপ লাগিয়ে নিঝুমকে আটকে রাখা হয়েছে। আমাকে যে মেরেছিল সে গোল একটি চেয়ারে বসে সিগারেট জ্বালিয়ে টানছে। একটু পর রাহাত এসে ওদের সামনে হাজির হয়। নিজেকে আড়াল করে শুনতে থাকি, বস, মেয়েটাকে তুলে এনেছি। আতিফ পারে না এমন কোনো কাজ নেই। নিলয়কে মারতে বলেছিলেন, মেরেছি। মেয়েটাকে তুলে আনতে বলেছিলেন, এনেছি। ওর বাবার ভয়ে এত দূর আনতে বলেছো, সেটাও করেছি। এবার তোমার পালা। টাকা দাও, চলে যাও। এত ভাড়া কিসের তোর? আসলটা তো বাকি আছে রে। ধ্রুব, জিশান আর রাফিন ওদের সামনে যে দাঁড়াই। ধ্রুব কথাটা বলে ওঠে। ওদের পাশেই জিপ গাড়ির সাথে নিঝুমকে মুখে সাদা কাপড় বেঁধে হাতে হাতকড়া লাগিয়ে বেঁধে রাখা হয়েছে। নিঝুম কেবল করছে। রাত চমকে ওঠে ধ্রুবদের এভাবে আসার কারণে। বসা থেকে দাঁড়িয়ে গালি দিয়ে বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোরা এখানে কিভাবে এলি? মালটা কই? ওকে তো আজ মেরেই ফেলবো। বস, এত উত্তেজিত কেন হচ্ছ? বাচ্চা পোলাপাইন আসছে, আদর করলে চুপ হয়ে যাবে। এখনও তো আগের দিনের মারের দাগগুলো নিশ্চয়ই মুছে যায়নি। মুছে যায়নি, কারণ তোকে পেটাবো বলে। হা হা হা, তোরা দেখ ভাই, বাচ্চাদের মেরে হাত নষ্ট করার কোনো মানে নেই। তোদেরকে প্রথম যেদিন রাহাত ভাই মারতে বলেছিল সেদিন ভেবেছিলাম তোরা আমার লেভেলের, কিন্তু যে দেখি হাবাগোবা বাচ্চা ছেলে। এখানে কেন এসেছিস? জাহেদ, দেখ তোরা কি করবি এদের। কথাগুলো শুনে জাহেদ নামের ছেলে ধ্রুবদের দিকে এগিয়ে আসতে থাকে। সেদিনের সেই ছেলেটাকে স্টিক হাতে ধ্রুবদের দিকে আসে। আমি বাইক স্টার্ট দিই। জোরে টান দিয়ে ওদের সামনে এসে একবার গোল করে রাউন্ড দিয়ে দিলাম। ছেলেগুলো সবাই থেমে গেল। ধ্রুব যে রাহাতের বসা টুল এগিয়ে এনে বসে পড়ে। রাহাত আর আতিফ অবশ্যই বোকার মতো করে তাকিয়ে আছে। আমি ধ্রুবদের পেছনে বাইক রাখলাম। লম্বা টুপিতে মুখ ঢাকা আছে। সবাই আমার দিকে তাকিয়ে আছে। জিশানের দিকে মুখ করে ইশারা করলাম নিঝুমকে ছাড়িয়ে আনার জন্য। নিঝুমের পিছনে দুজন ছেলে এসে লোহার রড নিয়ে দাঁড়িয়ে আছে দেখলাম। জিশান এগিয়ে যায়। আতিফ ওই দুইজন ছেলেদের একজনকে জিশানকে মারতে বলে জিশান এগিয়ে যায়। ছেলেটা রড হাতে এগিয়ে এসে জিশানকে যখনই মারতে যাবে তখনই শাট করে একটি গুলি চালালাম। যে এগিয়ে এসেছিল তার বুকে যে গুলিটা লাগে। সাইলেন্সার থাকায় কোনো শব্দই হলো না, কিন্তু সবাই বুঝে গিয়েছে গুলিটা আমি চালিয়েছি। নিঝুমের পাশে আরেকটা ছেলে দৌড়ে এসে জিশানের হাতে চাবি দিয়ে দেয়। সবাই অবাক হয়ে পড়ে থাকা ছেলেটার দিকে তাকাই একবার, আবার আমার দিকে তাকাই। কিছু সময়ের জন্য যেন সব নীরব হয়ে যায়। জিশান এগিয়ে যেয়ে নিঝুমের মুখ থেকে বাঁধন খোলে।
তারপর হাত কড়া খুলে দিয়ে সে জায়গায় গিয়ে দাঁড়াই। কে 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 তুই? রাহাত চিৎকার দিয়ে ওঠে আতিফের কাছে, যে আতিফকে ধাক্কা দিয়ে বলে, ও সবাইকে মেরে ফেলবে, আমাকে বাঁচা। নিজুমকে তুলে আনাটাই ভুল ছিল। ভেবেছিলাম ওকে নষ্ট করে জোর করে বিয়ে করব। তখন সে আমার থাকতে বাধ্য হবে। কিন্তু এ কে? আমাকে বাঁচা। আতিফ কোনো কথা বলে না। হঠাৎ করেই আতিফ মাথাটা নিচু করে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। আতিফের লোকেরাও আতিফের দেখা দেখিতে আতিফের মতো করে বসে যায়। রাহাত অবাক চোখেই তাকায়। রাহাত হয়তো ভাবছে আতিফের কি হলো, কেন সে এমন করছে, আতিফ কি ভয় পেয়েছে, কেন সে এমন করে বসে পড়েছে। রাহাত অস্থির হয়ে আতিফকে প্রশ্ন করে, তুই এমন করে বসে পড়লি কেন? ভয় পেয়েছিস? একটু আগে তো কত কথা বললি, এখন কেন চুপ হয়ে গেলি? ও আতিফ, এমন কেন করছিস তুই? আতিফ কোনো কথা বলে না, কেবল মাথা নিচু করে বসে থাকে। ধ্রুব আর রাফিন জোরে হেসে ওঠে। রাহাত ওদের হাসির দিকে ভয়াত দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়াই। মুখটা তখনও লম্বা টুপিতে ঢাকা। নিজমের কথা আবারও মনে পড়ে যায়। হয়তো জিশানকে বারবার প্রশ্ন করছে, কে এই লোকটা, ওকে দেখে কেন সবাই বসে পড়েছে, সে কি আমাকে বাঁচাতে এসেছে। জিশান হয়তো কোনো প্রকার উত্তর দিচ্ছে না। রাহাত হুট করে আতিফের কোমরে এগুজা পিস্তল নিয়ে আমার দিকে তাক করে গুলি করতে যাবে। তখনই অনুভব করলাম কে যেন খুব জোরে আমার মাথায় পিছন থেকে আঘাত করেছে। কয়েক হাত ছিটকে সরে যাই আমি, মাথা থেকে লম্বা টুপিটা সরে যাই। রাহাত আর নিঝুম আমার দিকে হাবার মতো তাকিয়ে থাকে। রাহাতও অবাক চোখে তাকিয়ে আছে। আমি ঘুরে পিছনে তাকাই, দেখি রিহান দাঁড়িয়ে আছে। কি বলেছিলাম রাহাত, নিজুমকে যদি আমরা না পাই তবে নিলয়কেও পেতে দিব না। অনেক ভাব নিজুমের, তাই না? সব ছেলে পিছনে পড়ে থাকে বলে সবাইকে কষ্ট দেওয়ার অধিকার ওর নেই। ঠিক সময়ে এসে গেছি, কিন্তু আতিফ এভাবে কেন বসে আছে? আতিফ তখনও চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে বসে থাকে। আমি মাথায় হাত দিয়ে দেখলাম কেটে গেছে, রক্ত গড়িয়ে নিচের দিকে চলে আসছে। আমি রিহানের দিকে তাকিয়ে বললাম, নিঝুম না তো তোদের হবে, আর না অন্য কারো, সে কেবল এই নিলয়ের, বকাটে ছেলে নিলয়ের। অনেক সাহস তোর আমাকে মারার, পিছন দিকে কেন মারলি, সামনে থেকে আসতি শালা। কথাগুলো বলে একটা গুলি চালালাম। রিহান একটু সরে যেতেই ওর হাতে লেগে যায়। আবার একটা গুলি চালাতে যাব, তখনই আরও একটি গুলির শব্দ শুনতে পাই। একটি আত্মচিৎকার কানে আসে আমার। পেছনে তাকিয়ে দেখি রাহাতের হাতে গুলি লেগে সে মাটিতে পড়ে আছে, বাসি পিস্তল। বুঝলাম সে আমাকে গুলি করতে যাচ্ছিল। কিছু দূরে তাকিয়ে দেখি আজাদ সাহেব পুলিশ নিয়ে এসে হাজির। নিজুম দৌড়ে ওর বাবার কাছে চলে যাই। পুলিশ এসে আমাদের সবাইকে ঘিরে ধরে। নিজুমের দিকে তাকিয়ে থাকি আমি। পুলিশ এসে আমার হাতে হাত করা পড়াতে থাকে। আমি নিজুমের দিকে তাকিয়ে আবারও তাকাই। এখন এসে বলবে ওকে কেন ধরেছেন, ওকে ছেড়ে দিন, ও কিছু করেনি। কিন্তু না, নিজুম কিছুই বলল না। আমি অবাক চোখেই তাকিয়ে থাকি। তোর কিছু হয়নি তো মা? আমি ঠিক আছি। চল বাসে চল। নিজুম আমার দিকে একবার তাকালো, চোখ সরিয়ে ও ওর বাবার সাথে চলে যায়। বুকটা ছ্যাদ করে উঠে আমার। নিজুম এমন কেন করছে? আমি ডাক দিলাম, নিঝুম। নিঝুম দাঁড়াই, আমার দিকে ঘুরে তাকাই। ওর চোখে মুখে রাগ আর ঘৃণা মিশ্রিত অনেক কিছু স্পষ্ট এক অহেতুক ভাষা আমি টের পাচ্ছি। কিন্তু কেন সে এমন করছে? নিঝুম আর দাঁড়াই না। আমি চিৎকার দিয়ে উঠে বলি, নিঝুম আমার সাথে কথা বলো, কেন এমন করছো? নিঝুম কোনো কথা বলে না। আজাদ সাহেবের সাথে গাড়িতে বসে কয়েক সেকেন্ড পরেই চলে যাই। পুলিশ আমাকে টানতে থাকে। নিস্তব্ধ পাথর হয়ে যায় আমি। কি করব মাথায় আসে না আমার। চোখ দুটো যেন ঝাপসা হয়ে আসতে থাকে। নিঝুম এমনটা না করলেও পারতো। নিলয়, বেরিয়ে আসো, স্যার তোমাকে ডাকছে, তোমার ছেড়ে দেওয়া হয়েছে। থানায় বসে আছি আমি, ধ্রুব, জিশান আর রাফিন বসে আছি একই জায়গাতে। নিঝুমের কথা আজ 3 দিন ধরে ভাবছি। বারবার একটাই প্রশ্ন নিজের সাথে করছি, কেন সে এমন করলো? কিন্তু কোনো উত্তর পাইনি আমি। এত কিছু ভাবছি তখনই হাবিলদার এসে কথাটা বলল। আমার চুপ থাকা দেখে উনি আবারও বলল, আমি বললাম আমি আমার বন্ধুদের ছাড়া যাব না। উনি থানার দরজা খুলে দিয়ে বলে, আরে তোমাদের সবারই ছেড়ে দেওয়া হয়েছে, আসো তাড়াতাড়ি, না হলে আমার চাকরি থাকবে না। কারাগার থেকে বের হলাম। অফিসের রুমে এসে দেখি নিজমের বাবা বসে আছে। অবাক হলাম, ইনি কেন আমাকে ছাড়িয়েছে? করোনা নাকি? কোনো কথা বললেন না তিনি। ইশারা করলো বাইরে যেতে। বাইরে আসলাম, দেখি সাদা রঙের একটি গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির সামনে নিঝুম দাঁড়িয়ে। ধ্রুবরা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, যা শালা, বেস্ট অফ লাক। কথাটা বলে
যে যার মতো চলে যায়। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। আমিও কিছু না ভেবে চলে আসতে যাব, তখনই শুনতে পেলাম ওই ছেলে, গাড়িতে উঠো। এমনভাবে ঝাড়ি দিয়ে নিঝুম কথাটা বলে উঠে শুনতে বাধ্য হলাম। কিন্তু কেন শুনলাম, গাড়িতে উঠতেই সে গাড়ি স্টার্ট দেয়। অনেকটা দূর গাড়ি চালিয়ে নিয়ে আসে ও। আমি কোনো কথা বলিনি। শরতের প্রকৃতির সাথে বাতাসও যেন নেচে উঠছে। বড় একটি কাশফুল বাগানের সামনে এসে থামে গাড়িটা। নিঝুম গাড়ি থেকে নামে, আমিও নামলাম গাড়ি থেকে। নিঝুম কাশফুলের দিকে এগিয়ে যাই। সন্ধ্যা হতে অনেক সময় বাকি। এখন সবে বিকেল। বিকেলের শান্ত পরিবেশে নরম রোদে আলোহপ্রবণ সময়টা কেন যেন ভালো লাগতে শুরু করেছে আমার। সাদা মেঘগুলো উড়ে চলেছে অনেক দূর। স্নিগ্ধ বাতাসে কাশফুলগুলো নেচে উঠতে থাকে। নিঝুম যে কয়েকটি কাশফুল ছেড়ে আমার সামনে এসে দাঁড়ায়, আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলে, এই যে মিস্টার নিলয়, এখন থেকে আর কোনো মাস্তানি আর বকাটিগিরি যেন না দেখি। আমাকে ভালোবাসবে অনেক, বুঝেছো? অনেক কষ্ট হয়েছিল তোমার ওভাবে দেখে। জিসানি থেকে সবটা শুনেছিলাম আমি, তোমার সৎ মা। থাক সেসব। আচ্ছা আসো, আমার খোপায় কাশফুল গুজে দিবা। আচ্ছা, কাশফুল গুজলে কি বাজে দেখতে লাগবে আমায়? নিঝুম দৌড়ে কাশফুল বাগানে চলে যাই। আমি দাঁড়িয়ে আছি। সৎমায়ের কথাটা বেশ মনেই পড়ছে আমার। খুব ছোট ছিলাম আমি। মা টাকার অভাবে মারা যায় অসুস্থতায়। কয়েক বছর পর বাবা ব্যবসা খুলে বসে। বাবার ব্যবসাটা বড় হতে সময় লাগেনি। বছর ঘুরতে না ঘুরতেই বেশ টাকার মালিক হয় তিনি। একদিন স্কুল থেকে ফিরে দেখি বাড়িতে অনেক লোকজন। ভিড় ঠেলে সামনে এগিয়ে যেয়ে দেখি বাবা একজন মহিলার পাশে এসে বসে। মহিলার গায়ে লাল বেনারসি শাড়ি পরা। আগ্রহ নিয়ে প্রশ্ন করেছিলাম, তিনি কে? বাবা মুচকি হেসে বলেছিল, ও তোর মা। আমি বিয়ে করেছি, তোর জন্য করলাম। তুই একা থাকিস, তোর খেয়াল রাখবে। কিন্তু না, প্রথম 1 মাস অনেক আদর দেখিয়েছিল তিনি বাবার সামনে। বাবা যেদিন বিদেশে যায় ব্যবসার কাজে, সেদিন রাতে তখন বই পড়ছি, তখনই সৎমা এসে আমার পিঠে লাথি মারে। আমি ছিটকে পড়ে যাই। চেয়ারে বসে বলতে থাকে, শোন হারামের বাচ্চা, তোদের বাড়িতে চাকরানির কাজ করতে আসিনি আমি। অনেক জ্বালিয়েছিস এই কদিনে। মা ওটা দাও, মা এটা করে দাও, মা খাইয়ে দাও, মা আমার কাপড়গুলো কেচে দাও। কি ভাবিস আমি তোদের কাছের মেয়ে? কাল থেকে বাড়ির সব কাজ করবি। আর এসব যদি তোর হারামি বাপ জানে, তা তুই বলেছিস তোর কিন্তু না, তোর না, তোর বাপের বিষ দিয়ে মেরে ফেলবো। কিছুই বলিনি। সারা রাত ওই সময় কেঁদেছি। পরের দিন খুব বেশি অত্যাচার শুরু হয় আমায়। একটু রেস্ট নিতে নিলেই মহিলাটা আমার পিঠে বাবার বেল দিয়ে পেটাতো। এভাবে চলছিল দিন। সপ্তাহখানিক পর স্কুল থেকে আসতেই দেখি বাড়িতে একজন লোক বসে আছে মায়ের পাশে। মা ওনাকে জাপটে ধরে বসে আছে। আমি যেতেই লোকটা মাকে ছাড়িয়ে দিতে চাইলেও মা থেকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আমার দিকে তাকিয়ে বলে, ওই কুত্তার বাচ্চা, শোন, রান্নাঘরের ফ্রিজে ড্রিঙ্কসের বোতল আছে, একটা নিয়ে উপরে ঘরে চলে আয়। দেরি করলে তোর। আমি পারবো না। কি? কথাটা বলেই উনি টেবিলে রাখা গরম চা আমার বুকে ছুঁড়ে মারে। জোরে কেঁদে উঠতেই কষে একটা চড় দেয় উনি আমার গালে। তারপর ইচ্ছে থাকা না সত্ত্বেও ড্রিঙ্কসের বোতল নিয়ে উপরে যাই। কিন্তু সেখানে যেয়ে দেখি দরজা আধা খোলা ছিল। আমার সৎমাকে দেখি ওই লোকটার উপরে কাপড় ছাড়াই শুয়ে আছে। লোকটা, মহিলাটা বলতে থাকে, আরে ওর কথা বাদ দাও তো। শালাকে তো বিয়ে করেছে টাকার জন্য, মাস্তি তো চলবে সবসময়। তুমি মজা নিলে নাও, না নিলে বলো। আরও লোক আছে আমার। কুত্তার বাচ্চাকে বিয়ে করে এক প্রকার লাভই হয়েছে। টাকা আর মজা সবই আমার। নিজেকে আর ধরে রাখতে পারিনি। ড্রিঙ্কসের বোতলটা দরজায় ভেঙে মহিলার দিকে এগিয়ে যেয়ে সোজা ওর পেটে ঢুকিয়ে দিই। লোকটা ভয়ে চলে যাবে, তখনই মহিলার পেট থেকে ভাঙা বোতল বের করে পিছন দিয়ে লোকটার পেটে ঢুকিয়ে দিই। সবাই চিৎকার করে ওঠে। লোকটার থেকে বোতলটা বের করে যতক্ষণ শক্তি ছিল ততক্ষণ অবধি মহিলার পেটে বারবার চালাতে থাকি। ঠিক সে সময় বাবা চলে আসে। দরজার কাছে আসতেই আমাকে দেখে ফেলে। আমি ওনার বিবাহিত ওয়াইফের পেটে ছুরি চালাচ্ছি। উনি এটা দেখতে পারেননি। সাথে সাথেই হার্ট অ্যাটাক করে। নিঃশ্বাস বন্ধ করার আগে আমার দিকে তাকিয়ে কিছু বলতে চেয়েছিল, কিন্তু পারেনি। তারপর হয়ে যায় বোকাটে, মাস্তান, খুনি, টিজার। নিলয়, আসো না কেন? দেখো, একটা খরগোশের বাচ্চা। আমি না ধরতে পারছি না। নিঝুমের কথা শুনে ভাবনা দেখে ফিরলাম। নিঝুমের খরগোশের বাচ্চার পিছনে ছুটছে। মেয়েটার দিকে তাকালাম আমি। রাগী হলেও এখন বাচ্চাটিই রয়ে গেছে।
আমাকে শাসন, বারণ, ভালোবাসা, আদর সে ঠিকই করবে। হয়তো নিজেকে নিয়ে ভাবার জন্য সেদিন এমন করেছিল, কিন্তু আমি বুঝে গিয়েছি সে আমাকে ভালোবাসে। যাই, পাগলিটার সাথে খরগোশের বাচ্চার পিছনে ছুটি। বোকাটে ছেলেটা আজ সেই শাসনের অপেক্ষাতে ভালোবাসার পিছনে পেয়েছে তাহাকে। আমি ছুটছি, কল্পনা করছি আমি আর নিঝুম স্লো মোশনে খরগোশের বাচ্চার পেছনে ছুটছি। ব্যাকগ্রাউন্ড মিউজিকে বাজছে ये दिल पागल बना बेटा इसे अब तू ही समझ आए देखे तुझ पे मेरी दुनिया तू बन जाए और खुश किस्मत जो किस्मत से तुझे मैं ऐसे पाया हूँ मैं तुमसे इश्क करने की इजाज़त रब से लाया हूँ। তো বন্ধুরা, গল্পটা এখানেই শেষ। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।